ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে নমস্কার। আজকে আমরা আবার পুরনো দিনের ঝুলি খুলব। আমাদের আজকে আমরা একজন মহারাজের কথা আলোচনা করব। তিনি হলেন স্বামী শারদানন্দজি মহারাজের দীক্ষিত ছিলেন। মহারাজের নাম ছিল বীরেন মহারাজ। আমরা বীরেন মহারাজ বলেই জানতাম তার সন্ন্যাস নাম ছিল স্বামী বেদাত্মানন্দজি। স্বামী বেদাত্মানন্দজি ছিল তার সন্ন্যাস নাম। মহারাজ এই 2008 সালের 23শে জুলাই সেবা প্রতিষ্ঠানে তাঁর শরীর যায়। যখন তিনি স্থূল শরীর ত্যাগ করেন তখন তার বয়স হয়েছিল 104 বছর বয়স। কিন্তু তিনি নিজে যে উঠতে পাচ্ছেন না এমন নন। লাস্ট হয়তো 1 মাস একটু বিছানায় শায়িত ছিলেন, তার আগে পর্যন্ত তিনি উঠে হেঁটে নিজের কাজ করতেন। এরকমভাবে শক্তপোক্ত ছিলেন তিনি। তো তার দীক্ষা হয়েছিল স্বামী শারদানন্দজি মহারাজের কাছে। মায়ের বাড়িতেই তার দীক্ষা হয়েছিল, সেই জন্য মায়ের বাড়ি তার ছিল গুরুস্থান। আর জয়েন করেছিলেন তিনি ঢাকা সেন্টারে 1928 সালে। তখন তো ব্রিটিশের অধীন দেশ, তো বাংলা একটাই বাংলা। তো ঢাকা সেন্টারে তিনি জয়েন করেছিলেন 1928 সালে। আর সন্ন্যাস হয়েছিল তার 1937 সালে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছ থেকে। আর এছাড়াও ঢাকাতে জয়েন করলেও পরবর্তীকালে তিনি জামশেদপুর, তারপর রাজকোট, দেওঘর, বারাণসী অদ্বৈত আশ্রম এইসব জায়গায় ছিলেন। এবং একবার তিনি মহন্ত হয়েছিলেন মালদা আশ্রমের অল্প দিনের জন্য। তো তারপর যখন তিনি রিটায়ার্ড হন, রিটায়ারমেন্টের পর তিনি বলরাম মন্দিরে থাকতে ইচ্ছা করেছিলেন। কেননা বলরাম মন্দিরেতে অনেক সাধুরা ছিলেন, আগে ঠাকুরের সময় থেকে সব ওইখানে থাকার একটা প্রচলন ছিল। ঠাকুরও থেকেছেন, বলে ঠাকুর নাকি 100 বার বলরাম মন্দিরে গেছেন। তো সেই জন্য উনি বলরাম মন্দিরে থাকতে চেয়েছিলেন। বলরাম মন্দিরে তখন ঘর টর কম, তো যাই হোক তিনি একটা ঘরে থাকতেন। তো আমি তখনও এই সাধু হতে আসিনি, জয়েন করিনি। জয়েন করার ঠিক আগে 2-3 দিন আগে একবার কয়েকজন সাধু হংসেশ্বরী মন্দিরে আসবেন, তো আমার সঙ্গে তাদের যোগাযোগ হয়েছিল। তো মহারাজ বললেন যে তুমি এক কাজ করো, আগের দিন এসে এই বলরাম মন্দিরেতে একটু থাকার ব্যবস্থা করে দেব, এখানে থাকবে। আর পরের দিনকে আমরা একসঙ্গে হংসেশ্বরী মন্দিরে যাব, তারপর ওখান থেকে এসে বাড়িতে দেখা করে এসে তারপর জয়েন করবে। তো আমিও ঠিক সেরকম অনুযায়ী আগের দিন চলে এসেছিলাম। এসে বিকেলবেলায় বলরাম মন্দিরে কোনো গেস্ট হাউস নেই, থাকার জায়গারও বড়ই অভাব। এখন যে বিল্ডিং পিছনেরটা পাওয়া গেছে, তখন সেটাও পাওয়া যায়নি। ছোট আশ্রম, কিন্তু খুব নিরিবিলি। তা ওইখানেই একটা ঘরে আমাকে থাকার জায়গা করে দিল, একটা বেডে। তো আমি খাওয়া দাওয়া করে, রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এবার মশারি টশারি একটা খাটিয়ে নিয়েছি, নিয়ে সেখানে শুতে যাচ্ছি। একটু খাট ছিল।
আরও কয়েকটা খাট দেখছি ওখানে রাখা রয়েছে। যাই হোক, আমি একটুখানি শোয়ার আগে একটুখানি বোধহয় কথামৃত বা কিছু পড়ছিলাম। হঠাৎ দেখি একজন বুড়ো মানুষ, তিনি বগলে করে একটা মাদুর আর একটা ছোট্ট মতন একটা কাঁথার মতন কিছু নিয়ে, একটা বালিশ নিয়ে ঘরে ঢুকলো। আমি ভাবলাম হয়তো এখানকার কাজের লোক কেউ আছে, সে এখানে থাকবে। তো যা দেখি সে আসলেন, তিনি এসে বিছানাটার মধ্যে সব পাতলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রথমে মাদুরি পাতলেন, তারপরে ওটাকে পাতলেন, পেতে টেতে নিয়ে সব কিছু করে গামছা পরে আছেন। তা দিয়ে এসে বসলেন। আমি চুপচাপ দেখছি। তো মাথাটা ন্যাড়া, কাজের লোক হয়তো এরকম হতে পারে, অনেকেই তো এরকম মাথা নেওয়া থাকে, বয়স্ক মানুষ খুবই। তো নিয়ে এসে সব কিছু করলো, করে নিয়ে এসে বসলো। বসে দেয়ালে কিছু ঠাকুর দেওয়ার ফটোও ছিল, প্রণাম করে তার বসলো। বসে খানিকটা চুপচাপ বসে আছেন, এদিকে ওই তাকালেন। আবার কি হলো, আবার দেখি সব গুটিয়ে গাটিয়ে নিয়ে চলে গেলেন। আমি বললাম, রে আমি আছি বলে ওনার কি কোনো অসুবিধা হলো নাকি? তো যাই হোক, আমি আর কি করবো, কিছু কাউকে চিনিও না, কাউকে বলারও উপায় নেই, কি বলবো। তারপরে আবার দেখি আবার ওগুলোকে নিয়ে এসে হাজির হলেন, দিয়ে আবার ওগুলো ওখানে রাখলেন, রেখে আবার একটু বসলেন, বসে তারপর আবার চলে গেলেন, আর আসেননি। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো কোনো মাথার গন্ডগোল আছে, কিছু একটা হবে, সেই জন্য হয়তো যাচ্ছেন আসছেন, ঠিক করতে পারছেন না যে এখানে শোবেন না কি কোথায় শোবেন। না, নিজের মতন আমি রইলাম। পরের দিন সকালবেলা ওখানে একজন মহারাজ যিনি থাকেন, আমার সঙ্গে পরিচয় ছিল, তাকে জিজ্ঞেস করলাম যে মহারাজ, রাত্রিবেলা একজন বয়স্ক ভদ্রলোক এখানে আসছিলেন, দুবার করে এলেন চলে গেলেন, একবার শুয়েও পড়লেন বা শোয়ার জন্যই এসেছিলেন মনে হলো, আবার থাকলেন না চলে গেলেন, উনি কে মহারাজ, কি গণ্ডগোল কিছু? তখন উনি বললেন, না না, ও আমাদের বীরেন মহারাজ, ওনার শোবার কোনো ঠিক না, ওনার ঘর আছে কিন্তু ঘরে শোবার জায়গা নাই। জায়গা নেই মানে? বলে সব জিনিসেই ভর্তি হয়ে আছে, ওনার শোবার যে জায়গা বিছানার মধ্যেতে সব বিভিন্ন রকম জিনিসপত্র রাখা আছে, তো যার জন্যে ওনার মাঝে মাঝে শোয়ারই ওখানে না শুয়ে উনি এখানে শুয়ে পড়লেন। কোনো সময় বাইরেতে একটা বেঞ্চ আছে, সেখানেই শুয়ে কাটিয়ে দিলেন, বলে কালকে বাইরে দিয়েই শুয়েছিলেন। মহারাজ, আমি এই ঘরে আছি বলে কি উনি শুতে পারলেন না? বলে না না, বাইরে উনি এরকম ভাব, বাইরে এমনি দুয়ারেতে একটা বেঞ্চ আছে, সেই বেঞ্চের মধ্যে শুয়ে পড়লেন, ফাঁকা চুপচাপ, যেখানে পারেন মাঝে মাঝে এরকম শুয়ে পড়েন। ও আচ্ছা। তারপরে জানলাম যে তিনি হলেন শরৎ মহারাজের দীক্ষিত বীরেন মহারাজ, সাধু মানুষ, তার তো সবই সমান, বাড়ির ভেতরেও যেমন বাইরেও তেমন। বাড়ির ভেতরে ভালো লাগছে না, ঘরের মধ্যে ভালো লাগছে না, দুয়ারেতেই শুয়ে পড়লেন, উঠোনেই একটা কিছু পেতে নেই, ব্যাস শুয়ে পড়লেন, সেখানেই ব্যাস ঘুমিয়ে পড়লেন, এরকম ভাব, কোনো তার নির্দিষ্ট কিছু নেই। আর ঘরের মধ্যে জিনিসপত্রে ভর্তি, মানে যেহেতু এত সিনিয়র মহারাজ, অনেকেই অনেক কিছু দিয়ে যান আর তিনিও নেন, নিয়ে রেখে দেন, কাজে কিছু লাগে না, তিনি নিজের জন্য কিছু ব্যবহার করেন না। আমার এই সম্বন্ধে এখন মনে পড়ছে, আমাদের স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ বলতেন, প্রভু মহারাজ তাদের বলতেন, সেই প্রভু মহারাজের কথাই বলতেন যে বুড়ো না হলে বুড়োর মর্ম বোঝা যায় না। এই যে বয়স না হলে বুড়োদের যে কি কষ্ট সেটি বোঝা যায় না। বলছেন যে তখন যখন বয়স হয়ে যায়, একটু শুয়ে আছি হয়তো, এমন একটা ভাব থাকে যে একটা কোনো বইয়ের দরকার, সেটা বইয়ের টেবিলে বা আলমিরাতে হয়তো আছে, সেইখান থেকে নিয়ে আসার মতন আর ইচ্ছা হয় না। কাছে থাকলে কি হলো, সেখান থেকে নিয়ে একটু পড়লাম, একটু শুয়ে আছি, ঠান্ডা লাগছে, একটা গায়ে কিছু ঢাকা দেব, সেই আবার আলমিরা থেকে বা অন্য আলনা থেকে নিয়ে আসার মতন তখন আর ইচ্ছা হয় না। কাছে থাকলো, সেখান থেকে নিয়ে একটু গায়ে দিলাম। সেই জন্য
আর তাদের তো আর সবসময়ের জন্য সেবা করার লোক নেই যে সঙ্গে সঙ্গে এনে এগিয়ে দেবে, বা কাউকে ডাকলেও সঙ্গে সঙ্গে তারা আসবে না। সেই কারণে ওই বিছানারই পাশে সব জিনিসগুলোকে রেখে দেওয়া, তার দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস যেগুলো লাগে সব ওই বিছানার মধ্যেই আছে। তার ফলে বিছানা শোবার জায়গাটা সরু একটা জায়গা হয়ে আছে, তার মধ্যেই তিনি থাকেন। কখনো কখনো যার জন্য গরমও হয়, কখনো কখনো ওই জন্য ওইটি ছেড়ে বাইরে এসে শুয়ে পড়লেন। খুব গরম, এখনকার মতন তো আর এসির ব্যবস্থা তখন ছিলও না, তবে বলরাম মন্দিরের সব মোটা মোটা দেওয়াল, তার জন্য একটু ঠান্ডা থাকতো। মহারাজ যতক্ষণ পারলেন ওখানে শুলেন, যখন ভালো লাগছে না এসে বাইরে এসে শুয়ে পড়লেন, এরকম ভাব করতেন। তারপর আরও শুনলাম তিনি তো শরৎ মহারাজের দীক্ষিত ছিলেন, সেই জন্য গুরুস্থান ছিল মায়ের বাড়িটি। তো উনি বলরাম মন্দিরে থাকতেন আর খেতে যেতেন মায়ের বাড়িতে। দুপুর সকালবেলা ব্রেকফাস্ট করতে যেতেন, হেঁটে হেঁটে ব্রেকফাস্ট করতে যেতেন, আবার দুপুরবেলা খেতে যেতেন। রাত্রিবেলাটুকু বেশি কিছু খেতেন না, সাধুরা সাধারণত খুব অল্পই খায়, তা উনি রাত্রিবেলাটুকু ওই যা থাকতো একটুখানি বলরাম মন্দিরই খেয়ে নিয়ে শুয়ে পড়তেন। তো এই ছিল তার রুটিন। আর সারাদিন ধরে আছেন এই ঠাকুরের কাজ করছেন, প্রত্যেকটা জিনিস নিজের, যেমন প্রত্যেকটা জিনিস কাচাকাচি করা, পরিষ্কার করা, নিজে কাচবেন, কেচে নিগড়ে শুকুর দেবেন, যেরকম করে। তারপর সেদিনকে তো আমার অল্প দেখা হলো, এরপর আমিও জয়েন করলাম বেলুড় মঠে। তখন আমার কিচেনে আমার পোস্টিং, কিচেন ভান্ডারে। তো হঠাৎ দেখি ওই মহারাজ এসেছেন। তো এসেছেন একটা হাতে কেটলি নিয়ে। তো আমাদের অন্য ভান্ডারি মহারাজরা সব যারা ছিলেন তারা সব জানেন। আমাকে বললেন, আশিস তুমি একটু পায়েস দিয়ে দাও মহারাজকে ওই কেটলির মধ্যে। তো যাক, আমি তো মনে করেছি ঠাকুরের পায়েস, প্রসাদী পায়েস তো অল্প একটু যেমন দিয়েছি। সেই সঙ্গে সঙ্গে তো উনি খুলে দেখে দেখলেন যে ওরা ঠিক মনোপ্রুত হলো না। সঙ্গে সঙ্গে ভান্ডারি মহারাজের কাছে গেল, এই ভান্ডারি দেখ কি দিয়েছে। তখন আবার উনি এসে আস্তে আস্তে এসে বললেন, আবার একটুখানি তাদের পায়েস দিয়ে দিলেন। দিয়ে বেশ এতটা বেশ পায়েস হলো। পায়েসটি নিয়ে উনি বেরিয়ে পড়লেন। দুপুরবেলায় এসে, সকালবেলা এসেছেন, এসে এখানে প্রসাদ পেলেন। প্রসাদ পেয়ে ওই কেরিয়ারে করে পায়েস প্রসাদ নিয়ে এবার চললেন। আমি মহারাজকে জিজ্ঞেস করছি, মহারাজ উনি কোথায় যাবেন? দিয়ে বলছেন যে ওই বলরাম মন্দির থেকে হাঁটতে হাঁটতে বেলুড় মঠে আসেন। এবার বেলুড় মঠে প্রসাদ পেয়ে ওই কেটলি করে প্রসাদ নিয়ে এইবার উনি হাঁটতে হাঁটতে বলরাম মন্দির যাবেন। ওই প্রসাদ যেসব ভক্তরা ওনার কাছে আসা যাওয়া করে, অনেকেই হয়তো বেলুড় মঠে তো আসতে পারেন না সব সময়, উনি ওই প্রসাদ তাদের ঘরে দেবেন, ঠাকুরের বেলুড় মঠের প্রসাদ। এইভাবে মাঝে মাঝেই উনি আসেন আর এসে এরকম করে নিয়ে যান। তা যাই হোক, তা এরকম প্রসাদ দিয়ে দেওয়া হলো, তিনি চলে গেছেন। আর ওনার দেখলাম হাতটা এরকম ব্যাঁকা। আমি বললাম, মহারাজ এরকম হাতটা ওনার ব্যাঁকা কেন? কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি? তাহলে না, ওনার বাতের ব্যথা হয়েছিল। তারপরে একবার ওই হিটারে নিজেই রান্না গরম করে কিছু করতে গেছেন, তো হিটারে শক খেয়েছেন, শক খেয়ে আঙুলগুলো এরকম হয়ে গেছে। আর উনি বলেন যে ওই শক খাওয়ার পর থেকে তার নাকি বাতের ব্যথাও চলে গেছে। তো যাই হোক, উনি ওই বেটে খাটো শরীর, তো হেঁটে হেঁটে আসতেন। তো এবার ঠিক আর একদিন এইরকমভাবেই, তা মহারাজ বললাম, মহারাজ ভালো আছেন? হ্যাঁ 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 বলে তো চলে গেলেন ওই প্রসাদ নিয়ে সেদিন। এরপর আবার একদিন এরকমভাবে এসেছেন, ওই একই রকম। তো আমিও জানি যেরকম মহারাজ এসছেন, তা মহারাজ পায়েস টায়েস নিয়েছেন, খাওয়া দাওয়া হয়েছে। আর যখনই আসেন সবাই তাকে প্রণাম করে, এত বয়স্ক সাধু তো বলে এবার প্রণাম করেছে, আমিও প্রণাম করেছি। প্রণাম করে একটু ফাঁকা পেয়েছি। তখন মহারাজকে বলছি, মহারাজ আপনার হাতে কি হলো? না, বলছেন যে ও কারেন্টে শক খেয়েছি। আমার নাকি বাতের ব্যথা এতে ভালো হয়ে গেছে। না, এই তো আমি হেঁটে হেঁটে আসছি। মহারাজ আপনার শরীর কেমন আছে? আমি শরীর কেমন আছে বলে কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছি, মহারাজ আপনার শরীর কেমন আছে? ডান হাতে করে নিয়ে দাম করে এক ঘুষি মারলো এইখানে। বলে, কেমন আছি?
আমি তো একবার সে এমন, আমি তো প্রস্তুত ছিলাম না এর জন্য, সে একেবারে এই শোল্ডার জয়েন্টে এমন একখানা ঘুষি মেরেছেন, আমি তো হাত দিয়ে দিচ্ছি, আমি বলছি মানে খুব ভালো আছেন মহারাজ। ওরে বাপ রে বাপ, সে এত জোর মেরেছেন যে তিনি কেমন আছেন সেটা জানানোর জন্য এক ঘুষি মেরেছেন, দিয়ে তারপরে চলে গেলেন। তা এইভাবে উনি মাঝে মাঝে আসতেন আর চলে যেতেন। এরপর উনি বেলুড় মঠেতেই স্থায়ীভাবে এসে গেলেন। আমাদের তখন আরোগ্য ভবন হয়েছে, বৃদ্ধ সাধুদের থাকার জায়গা। তো উনি এসে বললেন যে এরকম থাকবো এখানে, তা ওনাকে এখানে রাখলো। প্রত্যেকেই খুব ভালোবাসেন এত বৃদ্ধ সাধু। খুব যে বেশি কথা বলেন তা বলেন না, গলাটা একটু ভাঙা ভাঙা মতো ছিল। তা উনি সকালবেলা বেরিয়ে একা একা, সঙ্গে কাউকে নেবেন না, উনি একা হাঁটতে হাঁটতে আসবেন। যখন হাঁটাটা ছিল না ঠিক যেন পালোয়ানদের মতো, হ্যাঁ ওইরকম করে হাঁটতেন। তো হাঁটতে হেঁটে হেঁটে সব ঠাকুর মন্দির, পুরনো মন্দির, ওই মহাপুরুষ মহারাজ, স্বামীজির বেডরুম, রাজা মহারাজ, মা, স্বামীজি ওখানেতে সমাধি মন্দির, সমস্ত প্রণাম টনাম করে গিয়ে তারপর যাবেন। প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে যেতেন, কিন্তু প্রেসিডেন্ট মহারাজ তো প্রণাম নেবেন আমার থেকে জুনিয়র, তো যাক তারপর থেকে খুব একটা দেখতাম না, গেলেও ঠিক আছে বলে চলে যেতেন। তো এবার ওইখানে গিয়ে আমাদের মঠ অফিসের ওই বারান্দার মধ্যে কখনো কখনো গিয়ে একটু বসতেন, একটা গোল টেবিল আছে সেখানে বসতেন। ওই টেবিলটি অনেক স্মৃতি জড়িত, বহু আগেকারের, তো তা উনি ওখানে বসতেন। তা আমিও সেই সময়েতে মঠ অফিসে, আমার পোস্টিং মঠ অফিসে থাকি। তো এক মহারাজ বসে আছে, তো মাঝে মাঝে গিয়ে মহারাজকে গিয়ে কথা বলতাম। আমি বললাম, মহারাজ আপনি তো শরৎ মহারাজের কৃপা পেয়েছেন, তো আর কাকে দেখেছেন? সঙ্গে সঙ্গে বলতেন, 5 জন ঠাকুরের পার্শ্বদের মাথায় হাত আমার মাথায় পড়েছে। 5 জন, খালি খালি কথা বলতেন, 5 জন ঠাকুরের পার্শ্বদের হাত আমার মাথায় পড়েছে। 4 জন স্বামীজির চেলা আমাকে মাথায় হাত দিয়েছে, বিট চাপড়েছে, আমাকে এ করেছে। আচ্ছা মহারাজ আপনি 5 জনকে দেখেছেন? দেখেছি মানে 5 জন আমাকে আশীর্বাদ করেছে, মাথায় হাত দিয়েছে, এই হাতে সেবা করেছি। স্বামীজির 4 জন শিষ্যকে আমি এই হাতে সেবা করেছি। 5 জন কে কে মহারাজ? তো শরৎ মহারাজের কাছে তো তার এমনি দীক্ষা হয়েছে, সেই হিসেবে ওনার সঙ্গে তো তার হবেই দেখা। তারপরে শুভদানন্দজি মহারাজ, খোকা মহারাজকে তিনি দেখেছেন বা তার সঙ্গ করেছেন। মহাপুরুষ মহারাজের সঙ্গ করেছেন। এরপর অখণ্ডানন্দজি মহারাজের সঙ্গ করেছেন। তারপর স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের কাছে সন্ন্যাস, ওনারও সঙ্গ করেছেন। তো 5 জন, শরৎ মহারাজ, শুভদানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি আর বিজ্ঞানানন্দজি, এই 5 জন পার্শ্বদের উনি সঙ্গ করেছেন। আর এছাড়াও আরও 4 জন স্বামীজির শিষ্যর খুব কাছাকাছি ছিলেন। তো এই 4 জন স্বামীজির শিষ্যদের মধ্যে উনি ওঙ্কারানন্দজির নামটা বেশি বলতেন শুনেছি, আর অন্যদের নামগুলো আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, বা উনিও বলেছিলেন কিনা আমার ঠিক খেয়াল নেই। তো এদের খুব সঙ্গ করেছেন। তো আমি আমাদের সাধু জীবনযাপন সম্বন্ধে জিজ্ঞাসা করতাম, মহারাজ কিভাবে চললে আমাদের সাধু জীবনযাপন ঠিক করতে পারবো বা ভালো সাধু হতে পারবো। উনি বলতেন, সেসব অনেক কথা বলতেন, এগুলি সব পার্সোনাল, সবগুলো সব সময় বলা যায় না। যাই হোক, তো ওনার এরকম ভাব ছিল। মাঝে মাঝে এবার যখন ম্যানেজার মহারাজ, তখন স্বামী প্রমেয়ানন্দজি, উনি আমাকে দেখলেই বলতেন, যেহেতু মহারাজের সেবক ছিলাম আমি, রামগোপাল কোথায়, রামগোপাল কোথায়? মহারাজ আসছেন, আসবেন এক্ষুনি। তারপর মহারাজ হয়তো এলেন, এসে যাওয়ার পর মহারাজ, মহারাজ আসুন, মহারাজ কেমন আছেন ইত্যাদি বলে মহারাজ তাকে খুব প্রণাম টনাম করলেন, করে অফিস খুললেন, অফিসে গেছেন। তিনি অফিসে গিয়ে বসলেন, গিয়ে রামগোপাল আমার তুমি একখানা তোয়ালে দিও। বলছে হ্যাঁ মহারাজ দেবো, তুমি একখানা তোয়ালে দিও, ওটা আমার দরকার। বলছে আচ্ছা মহারাজ। তো তারপরে মহারাজ আমাকে বললেন যে তুমি গিয়ে ওনার ঘরে গিয়ে দিয়ে এসো। তারপরে আমি গিয়ে, আমাকে মহারাজ বলে দিলেন ও সেবক যে থাকবে, সেবক মানে আরোগ্য ভবনের ছেলেরা থাকে, তো
তো তাদের হাতে দেবে, কারণ তা না হলে মহারাজ কোথায় রাখবেন হয়তো খুঁজে পাবেন না ঠিক সময় মতো, তো মহারাজ সামনে তাদের হাতে দেবে। আচ্ছা, আমি তোয়ালে নিয়ে তারপর মহারাজ চলে যাওয়ার পর আমি গিয়ে দিতে গেলাম। গিয়ে দেখি তিনি এমনি বসে আছেন বিছানার মধ্যে। সে নিজেই সমস্ত কাচাকাচি, ঘর ঝাঁট দেওয়া পর্যন্ত নিজে করবেন, সমস্ত কাজ নিজের। এই যে এই বয়স, এত বয়স, তবুও তখন মহারাজের বয়স হয়তো এই 97, 98 এরকম হবে। এই বয়সে পর্যন্ত তার এই রুটিন লাইফ অদ্ভুত, এটি দেখে শেখার মতো। আমরা দেখতাম প্রত্যেক দিন ঠিক টিফিনটি খাওয়া হয়ে যাওয়ার পর ব্যাস বেরিয়ে পড়লেন, কোনো দিকে কথা নেই, বার্তা নেই, কারোর সঙ্গে গল্প করা বা এরকম কিচ্ছু নয় যে কাউকে দেখতে পেয়ে তার সঙ্গে গল্প করতে করতে দাঁড়িয়ে গেলেন, গল্প করছেন না। একদম বেরিয়েছেন ঠাকুর প্রণাম করবেন বলে, তো সোজা গো হয়ে সোজা বেরিয়ে মাটির নিচের দিকে তাকিয়ে সোজা হাঁটছেন। তার হাঁটাটাও কি ছিল যেন ওই যে স্বামীজি চেলাদের বলছেন, স্বামীজি শিষ্যদের, আর এই যে অহংকার, আমি 5 জন ঠাকুরের পার্শ্বদের স্পর্শ পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, 4 জন স্বামীজির শিষ্যের সঙ্গ করেছি, তার যে অহংকার মানে কি, এই যে একটা তার গর্ব অনুভব, এই স্বামীজির শিষ্যদের তাদের সঙ্গ করেছি, তারা আমার আশীর্বাদ করেছেন। আর দেখেও বোঝা যেত কীরকম তার ক্ষমতা, যেন একবার প্রত্যেকের বীর ভাব। তো এইরকম ভাব তিনি এরকম করে আসতেন, হেঁটে হেঁটে আসছেন, এসে ঠাকুর প্রণাম করতো। শেষের দিকটা যখন এরকম কোনো সময় তো একটু কোনো জায়গায় পড়ে গেছেন বা কিছু হয়েছে, আরোগ্য ভবনের যিনি ইনচার্জ ছিলেন তিনি বলেছেন এই মহারাজের সঙ্গে একজন যাবে, কিন্তু না, আমার সঙ্গে কাউকে যেতে হবে না, আমার সঙ্গে কেউ যাবে না। উনি কাউকে নিতেন না। কিন্তু যেহেতু মহারাজ বলেছেন, অনেক দূরে দূরে একটা ছেলে থাকতো, মহারাজ দেখতে পেতেন না, যাতে মহারাজ না দেখতে পান। আমি দেখতাম মহারাজ যাচ্ছেন এইখানে, আর তার পেছনের সঙ্গে যে ছেলে, সে বহু দূরে দূরে পেছনে পেছনে আসছেন, মানে চোখে চোখে রাখা, যাতে কোনো গণ্ডগোল কিছু না হয়, পড়ে টরে না যান বা কোনো অসুবিধা না হয়। তো উনি এসে একবার ঠাকুরের দিকে তাকিয়ে সাষ্টাঙ্গ একটা প্রণাম, সাষ্টাঙ্গ প্রণাম করে ঠাকুরের দিকে চুপচাপ এরম করে কি বিড়বিড় করতেন জানি না, ঠাকুরের দিকে প্রণাম করে সব মন্দিরগুলো প্রণাম করলেন। কোনো কোনো সময় একটুখানি ওই মঠ অফিসের বারান্দাতে একটু বসতেন, বসার পর তারপরে আবার ইত্যাদি করে চলে যেতেন। খাওয়া দাওয়ার কোনো বাহুল্য নেই, যা টিফিন হতো ওই অল্প একটু খেলেন, আর ওই গামছাটি পরে কোথায় ঘর ঝাঁট দেওয়া, নিজে জামা সকালবেলা হলেই জবধান, কখন কিরাম ভাব কী করতেন আমি ঠিক জানি না, নিশ্চয়ই সকালবেলা উঠে জবধান, রুটিন লাইফ ছিল একেবারে। তারপর টিফিন খেয়ে এই মন্দির আদি সব প্রণামাদি করে গিয়ে ঘরে চলে যাবেন। ঘরে গিয়ে বেশ গামছাটি পরে এবার ঘরটা পরিষ্কার করা ইত্যাদি সমস্ত নিজের কাজ, একদম সব নিজে, টিপ টপ পরিষ্কার, ঘর কোনো নোংরা কিছু নেই ওখানেতে। শুধু জিনিসপত্রগুলো তার যেগুলো থাকে সেগুলো কোনো কোনো সময় এরকম পড়ে থাকে, সাজিয়ে রাখা থাকে, হয়তো বিছানার উপরে আছে বা এরকম থাকে। তো এরকম ভাব তার জীবন, কি রুটিন লাইফ। এই রুটিন লাইফ অর্থাৎ প্রত্যেক দিন এক সময়ে এক কাজ করা, এক রকমের খাওয়া, এক সময়ে খাওয়া, এই যে রুটিন লাইফের জন্য এদের জীবনগুলো এত সুন্দর। এতে কি হয়, শরীরের মধ্যে কোনো, আমরা দেখিনি যে তার কি রোগে ভুগছে, হসপিটালে ভর্তি হতে হয়েছে, দেখিনি কখনো। এমনকি শেষের দিকেও মহারাজের তখন ওষুধও বেশি খেতে হতো না, ওষুধ খেতেন না। তো শেষের দিকটায় বোধহয় আমরা খবর পেলাম যে মহারাজের শরীরটা খারাপ, সেই জন্য হসপিটালে যেতে হবে। উনি যেতে চাইছেন না। তারপরে বড়রা গিয়ে তাকে বুঝিয়ে বললেন, বলে তারপর তাকে সেবা প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া হলো। বেশি দিন থাকলেনও না সেবা প্রতিষ্ঠানে গিয়েও, সেখানেও তিনি একদম ফিট এরকম ভাব। এরপর হঠাৎ করে কি বোধহয় ওনার বোধহয় রেনাল ফেলিওর বা ইত্যাদি হলো, কি হলো, তারপরে শরীর গেল। তো এই যে তাদের জীবনে এইটি দেখার মতো যে জীবনটা কিরকম নিয়মিত একদম রুটিন লাইফ। আমরা শুনেছি স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের মুখে তিনি বলতেন যে এই রুটিন লাইফ না থাকলে এই একটা সাধু জীবন দাঁড়াবে কার উপর। একটা জীবনকে ঠিক নিয়মিতভাবে না চললে তাহলে পরে
ঠিকভাবে জীবনযাপন হয় না, ঠিক ওইভাবে এগিয়ে যাওয়া যায় না। তো আমরা দেখতাম এই স্বামী বেদাত্মানন্দজি মহারাজকে, তার এই সুন্দর রুটিন লাইফ, প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে, যে কাজটি করছেন একদম নিখুঁত, একটু এদিক ওদিক হয়ে গেলেই বকা, সেই জন্য তার কাছে সেবকরা পর্যন্ত বেশি যেতে যাইতো না। একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস, এই এখানে রাখতে বলেছি, এখানে কেন রেখেছো, এরকম ছিল এটা। যেখানকার জিনিস যেমনটি ছিল ঠিক তেমনটি করে রাখতে হবে, যখনটি যে কাজটি করার তখন সেই কাজটি করতে হবে। একটু এরকম বকতেন বটে, কিন্তু তাদের জীবন থেকেই শিক্ষা লাভ করা যায়। এইভাবে চললে তবেই তো ভগবানের প্রতি ভক্তি আসবে, তবে তো ঠিক সময় মতো প্রত্যেক দিন একরকম এক সময়ে যদি আমরা জপ ধ্যান করতে বসি, তখন ওই সময়টা আসলেই মনে হবে যে ও আপনি মনের মধ্যে ভগবানের নাম শুরু হয়ে যাবে, তখন আপনি সেই কাজটি করতে ইচ্ছা করবে, মন শান্ত হয়ে যাবে। তো তাদের জীবনগুলোতে এরকম দেখা যায়, কি অদ্ভুত জীবন, সুন্দর। এই এত বৃদ্ধ বয়সেতে এরকম ভাব শরীর, তাই নিয়েই কখনো নিজেকে আমি অসুস্থ বা আমার ভালো লাগছে না, আজকের দিনটা একটু এরকম কখনো বলতে বা দেখিনি, করতে শুনিনি। একদম প্রত্যেক দিন একরকম রুটিন অনুযায়ী চলছে, গল্প গুজব করে সময় নষ্ট করারও ব্যাপার নেই, এক রুটিনে চলছে। আর এই অহংকার মানে আমি সাধুদের, ঠাকুরের পার্শ্বদের আশীর্বাদ পেয়েছি, স্বামীজির শিষ্যদের আমার সঙ্গ পেয়েছি, এই রকম দেখেছি। তো যাই হোক, আমরাও আজকে আমাদের এইখানেই পুরনো দিনের ঝুলি বন্ধ করি, পরে আবার হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।